ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ, মুখরোচক। স্বাদে, স্বাস্থ্যে, ভালো খান, সুস্থ থাক, মুখরোচক। ভালোবাসায় ৭৫ বছর পেরিয়ে আমরা রাহুলদাকে শোনাই, রাহুলদা শুনে বলে যে কবে শো, এখন রিহার্সাল শুরু হয়নি, আজকে শোনালাম তোমাকে। তো রাহুলদা প্রথমে বলে কে কে কী পাঠ করবে, এখন জানি না এখনো। রাহুলদা নিজে বললো তো আমি টুবাইদাটা করি, এটা আমার মনে আছে এখন। কিন্তু আমি টুবাইদা করবো তখনই যদি সোমাটা তোর না করে, এটা হচ্ছে রাহুলদার দাবি ছিল। ওই রাহুলদার চরিত্রটা যখন তুমি প্রথম আলোটা জ্বললো তোমার উপর পড়লো, তখন তুমি কিভাবে চরিত্রটাকে তৈরি ওই করলে? সময় আসলে কিচ্ছু মনে থাকে না, মঞ্চে দাঁড়ানোর পর আলো এলে আর কিছুই মনে থাকে না। যে অস্বস্তি মনের মধ্যে সবসময় চলছিল সেটাকে তো ছাই করে দূর করে রাখা হয়েছে, যে না না ভাবছি না তোর কথা, এই নলে পরে করা যেত না, পারতাম না। এবার সেটা এতদিন ধরে চেপে রাখতে 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 যখন পর্দাটা পড়লো যে হ্যাঁ হয়ে গেল, তখন তখন আমি কেঁদে ফেলেছিলাম। যে নতুন এই চরিত্রটাতে অভিনয় করছে তার পক্ষে অনেক সহজ, কঠিন তাদের কাছে যারা একটু অন্য কণ্ঠস্বর শুনে অভ্যস্ত ছিল। মে মাসের 10 তারিখ নেমেছিল, আবার মে মাসের 10 তারিখ 1 বছর হবে না, 1 বছর হচ্ছে 35তম শো হবে 1 বছরের দিন। তো এই ব্যাস 31টা শো করলো রাহুলদা এবং অভিনয় করলো 31টা শো, কিন্তু নাটকটা যতদিন চলবে তো রাহুলদার নাটকটাই চলবে। তো আজ 21 তারিখ রাহুলদার নাটকটা হবে, রাহুলদা থাকবে মঞ্চে, এটাই আমাদের চাহিদা ব্যাস। পড়ে আছে নাটকের স্ক্রিপ্ট, প্রপস এবং ফাঁকা রিহার্সাল রুম। তারই মাঝে নাট্যমঞ্চ থেকে তথা জীবনের নাট্যমঞ্চ থেকে চিরতরে বিদায় নিয়েছেন যে জানলাগুলোর আকাশ ছিল, লেখক এবং অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আর আজ যার সঙ্গে কথা বলবো, দ্বিতীয়বার তিনি মঞ্চস্থ করবেন যে চরিত্রে, সেই চরিত্রে আমরা এতদিন দেখেছিলাম যাকে, তিনি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। আজকে কথা বলবো আমরা প্রতীক দত্তের সঙ্গে, এবং আমাদের সঙ্গে রয়েছেন এই নাটকের পরিচালক সৌরভ পালদি। দাদা, তোমাদেরকে টলি টাইমে স্বাগত। প্রথমেই যেটা জিজ্ঞেস করব যে যখন তুমি চরিত্রটাকে আবার নতুন করে সাজিয়ে নিলে বা গুছিয়ে নিলে রাহুলদা চলে যাবার পর, তখন কি কি করতে হলো এবং এত কম সময়ের মধ্যে এটাকে গোছানোর জন্য তুমি চরিত্রটার পিছনে আর কি কি করলে, আর কি কি ইনপুট করলে? আমি কিছুই করিনি, সত্যি কথা বলতে। এই 7-8 দিনে শোটা নেমেছিল বোধহয়, না রাফলি? তো ওই জন্য এটা দুম করে কি হয়, আমি তূর্ণা বা বাকিরা যখন আমরা আলোচনা করছিলাম যে কে করবে, তূর্ণা যখন প্রথম প্রতীকের কথা বলে, তখন আমাদের ফার্স্ট স্ট্রাইক হয় যে একটা তো সব থেকে বড় বিষয় হচ্ছে ওই মোমেন্টে মাথায় আসতে হবে যে আমরা সবাই কম্পেটেবল কিনা। তার কারণ হচ্ছে একটা হতেই পারে না গোছের টাইমে থিয়েটারের একটা পারফরমেন্স তোলা, কেউ রাজিই হবে না প্রথমত। যেটা নাটকটা নেমেছিল 4 মাসে, 4.5 মাসে প্রায়, সেটা ওকে করতে হচ্ছে 7 দিনে। এবং সেটা প্রতীক বাকিটা কী করে সামলালো, কী করে করলো, প্রতীকের দীর্ঘ অভিজ্ঞতার জন্য সেটা পসিবল হয়েছে, বহু বছর থিয়েটার করার সুবাদে পসিবল হয়েছে। এবং যারা থিয়েটারের নয়, তাদের কাউকে এটা বলতেই পারবো না যে এই নাটকের পার্টটা করবে, কারণ এটা সম্ভব না। এটা ও একটা ইম্পসিবল টাস্ক করেছে, যেটা ও থিয়েটার জীবনে আমি জানি না 7 দিন এখনও নাটক তুলে অভিনয় করেছে কি না। তো এটা সম্ভব না, এটা বাকিটা ও করেছে, আমি কিচ্ছু করিনি, লিটারালি আমি কিছু করিনি, ওই পুরোটা করেছে। কারণ যে টাইমটা সেটা করার মতন নয়, আমারও মানসিক অবস্থা ঠিক ছিল না, ওরও নয়, আমাদের কারুর নয়, সব মিলিয়ে বাকিটা ও করেছে, ও অসাধ্য সাধন করেছে, ওই বলুক, আমি জানি না। হ্যাঁ, অবশ্যই তোমার কাছে আসবো। তুমি বলো যে চরিত্রটার মধ্যে তুমি যখন প্রথম চরিত্রটা পেলে বা মঞ্চে যখন আজকে আমাদের দ্বিতীয় শো, তো প্রথম যখন চরিত্রটা মঞ্চে এলো, ওই রাহুলদার চরিত্রটা যখন তুমি প্রথম আলোটা জ্বললো তোমার উপর পড়লো, তখন তুমি কিভাবে চরিত্রটাকে তৈরি ওই করলে? সময় আসলে কিচ্ছু মনে থাকে না, মঞ্চে দাঁড়ানোর পর আলো এলে আর কিছুই মনে থাকে না। যা হয়েছে পর্দা পড়ার পর সেটা আমি জানি, সেটা আমরা জানি।
যে এতদিন ধরে যেই 7 দিনের কথা বলা হলো, সেই 7 দিন যেভাবে রিহার্সাল দেওয়া হয়েছে এবং যে খুব স্বাভাবিক কারণেই একটা মানসিক যে অস্বস্তি মনের মধ্যে সবসময় চলছিল, সেটাকে তো ছাই করে দূর করে রাখা হয়েছে যে না না ভাবছি না তোর কথা, এই নলে পর তো করা যেত না, পারতাম না। এবার সেটা এতদিন ধরে চেপে রাখতে 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 যখন পর্দাটা পড়লো যে হ্যাঁ হয়ে গেল, তখন আমি কেঁদে ফেলেছিলাম। আমার মনে আছে প্রথম শোয়ের পর সেদিন কেঁদে ফেলেছিলাম। সেটা হচ্ছে আমার শোয়ের দিনের অভিজ্ঞতা। আর প্রস্তুতি তো এটা বিনয় করে বলছি না, আমার কৃতিত্ব অবশ্যই আছে, কিন্তু বাকি সবার এখানে কৃতিত্ব এত বেশি, কেননা যে নতুন এই চরিত্রটাতে অভিনয় করছে তার পক্ষে অনেক সহজ, কঠিন তাদের কাছে যারা একটি অন্য কণ্ঠস্বর শুনে অভ্যস্ত ছিল, একটা অন্য টাইমিং, একটা অন্য চাহনি, একটা অন্য স্পর্শ, এগুলোর দ্বারা অভ্যস্ত ছিল। তাদের কাছে একটা নতুন মানুষকে অ্যাকসেপ্ট করতে পারা, তাদেরও 7 দিনে ওরকম একটা পারফরমেন্স দেওয়া, সেটা কিন্তু খুব কঠিন, সেটা খুবই কঠিন। আমার মনে হয় এটা সুবিধা হয়েছে একটা কারণে, একটা প্ল্যাটফর্মে বা একটা মেন্টাল স্টেটে থিয়েটারে সব অভিনেতা একসাথে না এলে তো হয় না, সেরকম পারফরমেন্স তো একসাথে হয় না। এই ক্ষেত্রে কিন্তু রাহুলদার চলে যাওয়া, ইমোশনালি আমরা সবাই খুব এক জায়গায় ছিলাম, যেটা আমার মনে হয় যে এই একাত্মতা, এই বন্ড তৈরি করতে সাহায্য করেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আমার মনে হচ্ছে। দুম করে একটা অন্য কোনো কারণে, হ্যাঁ ওর একটা ছোটো মামির মেয়ের বিয়ে আছে বলে শো করতে পারছে না, প্রতীক তুই কর, তখন যেটা হতো আর যে কারণে এটা হলো, সেটা যেটা হয়েছে, সেখানে সবার ভেতরটা এমন হয়েছিল যাতে এক হতে সময় লাগেনি। এটা একটা বড় কারণ আমার মনে হয়। সৌরভদা, তোমার কাছে আসবো। নাটকটা যখন শুরুতে একদম যখন রাহুলদা লিখেছিল এবং তুমি ঠিক করলে যে তুমি এটা পরিচালনা করবে, শুরুতে কখন মনে হলো যে একসাথে এই নাটকটা হবে এবং কোন ভাবনা থেকে যে জানলাগুলোর আকাশ ছিল তৈরি হয়েছিল? না, ঘটনাটা এরকম নয়। ঘটনাটা হচ্ছে এই লেখাটা বহু পুরনো। লেখাটা রাহুলদার এই লেখাটা একটি জনপ্রিয় পত্রিকায় প্রথমে বেরোয়, লেখা বলতে নাটক নয়, গল্প, দুটো ছোট ছোট গল্প পত্রিকায় বেরোয়। তারপরে রাহুলদা সেটা বই হিসেবেও পাবলিশ করে। তারপরে সেই লেখাটা পড়ার পর আমাদের সবার মনে হয়, মূলত আমার প্রথম মনে হয়নি, মৈনাক সেনগুপ্ত বলে আমাদের একজন থিয়েটারের সিনিয়র দাদা আছেন, আমার এটা পড়া ছিল সেই খবরের কাগজের সময়, কিন্তু মৈনাক সেনগুপ্ত একবার বললেন যে সৌরভ, ওই রাহুলের ওই দুটো লেখা আছে, ওইটা একটা নাট্যরূপ ভাববে, এরকম বলেছিল। এবং সেটা মৈনাকদার খুব রাগ যে ভাববে বললাম সৌরভকে, তারপর সৌরভ ভেবে টেবে কখন যে লেখাও শেষ করে ফেললো, আমাকে ফোনও করলো না, বললোও না। যাই হোক, সেটা আলাদা ব্যাপার। তারপরে মৈনাকদা শুনেছে, দেখেছে, সবই হয়েছে। তো ওইটা রাহুলদাকে ফোন করে জানিয়েছিলাম যে তোমার ওই দুটো গল্প আছে, ওই দুটো গল্প নিয়ে প্রথমে রাহুলদার এটা অভিনয় করবে, এত তো ভাবাই হয়নি, আগে স্ক্রিপ্টটাই রেডি হয়নি তখনও, যে এই দুটো গল্প নিয়ে আমরা নাটকটা লিখি। তো আমরা দলের দীপ, সম্বিদ্যা, দেবীপ্রসাদ সবাই মিলে একটা ভালো লম্বা সময়ের একটা ব্রেনস্টর্মিং চললো, লেখালেখি, রাত্রিবেলা বসা, গুগল মিট, হ্যান ত্যান, আমরা 4 জন মিলে করতে করতে একটা খাঁচা দাঁড় করিয়ে আমরা রাহুলদাকে শোনাই। রাহুলদা শুনে বলে যে কবে শো, এখন রিহার্সাল শুরু হয়নি, আজকে শোনালাম তোমাকে। তো রাহুলদা প্রথমে বলে কে কে কী পাঠ করবে, এখন জানি না এখনও। রাহুলদা নিজে বললো তো আমি টুবাইদাটা করি, এটা আমার মনে আছে এখন, কিন্তু আমি টুবাইদা করবো তখনই যদি সোমাটা তুলনা করে, এটা হচ্ছে রাহুলদার দাবি ছিল। আমি বললাম আমি পারবো না বলতে, তুলনা আমাকে না করে দেবে, ওর অন্য নাটকের ব্যস্ততা, কাজের ব্যস্ততা মিলিয়ে, তুমি বল, তুমি বললে করবে। তো যাই হোক, সেই সব হলো না, হয় তো আলাদা ব্যাপার। তো তারপরে তো রিহার্সাল শুরু হয়ে গেল। আমি এইটা বলছি প্রায় আমাদের পার্বণ নামবে, ডিসেম্বরের কথা বলছি, জানুয়ারি বোধহয় ঢুকেছে, এরকম মে মাসে নেমেছিল নাটকটা, তখনের কথা বলছি। মে মাসের 10 তারিখ নেমেছিল, আবার মে মাসের 10 তারিখ 1 বছর হবে নাটকটা। 1 বছর হচ্ছে 35তম শো হবে 1 বছরের দিন। তো এই ব্যাস 31টা শো করলো রাহুলদা এবং অভিনয় করলো 31টা শো, কিন্তু নাটকটা যতদিন চলবে তো রাহুলদার নাটকটাই চলবে। তো আজ 21 তারিখ রাহুলদার নাটকটা হবে, রাহুলদা থাকবে মঞ্চে, এটাই আমাদের চাহিদা, ব্যাস। তুমি যেটা বললে যে 1 বছর হচ্ছে নাটকটার, 1 বছরের মধ্যে নাটকটা প্রচুর পরিমাণে গ্রহণযোগ্যতা পেল,
নাটকের প্রত্যেকটা চরিত্র বলো, গল্প বলো, পরিচালনা বলো, সবটা মিলিয়ে বলো যে কি আছে নাটকটায় যে 1 বছরের মধ্যে একটা নাটক ব্যাক টু ব্যাক শো করে চলেছে? এ তো আমি জানি না, মানে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না। ব্যাক টু ব্যাক শো এরকম কোনো ব্যাপার নেই, এই নাটকটাই করছে। প্রচুর নাটকের শো হয়, মানে পশ্চিমবাংলা জুড়ে, এটা কোনো সংখ্যাই না। মানে আমি যেটা 31, 32, 35 বলছি, এটা কোনো কাউন্টই নয়। এরকম প্রচুর নাটকের শো হয়। আবার এটাও সত্যি, অনেক নাটকের হয়তো 5টা শো হয়, তার মানে সেটা গ্রহণযোগ্যতা পায়নি বা খারাপ নাটক সেটাও নয়। এর থেকে অনেক উন্নত মানের থিয়েটার হয়, যেটা 2টো শোয়ের পরে আর শো করা সম্ভব হয় না। লজিস্টিক্যাল কারণ, অর্থনৈতিক কারণ, নানাবিধ কারণ থাকে। মানে এটার সঙ্গে গ্রহণযোগ্যতার কোনো সম্পর্কই নেই। না, আমি একটা কাটবো তোমাকে। আমি কেন বললাম কথাটা, তুমি বলেছিলে যে থিয়েটার সেই অর্থে এখানে প্রচার পায় না, আলো পায় না। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই প্রোডাকশনটা আলো পেয়েছে বলে আমার মনে হয়েছে। সেইটা তো আমার, মানে রাহুলদারও লাস্ট পোস্ট আমার ওইটাই শেয়ার করা, ওই মাহিন্দ্রা এক্সিলেন্সের খবরটা সারা ভারতবর্ষের অন্যান্য স্টেটে যারা জিতলো বা পারফর্ম করলো, আমাকে কেরালার বন্ধুরা বা মহারাষ্ট্রের যাদের সঙ্গে পরিচয় হয়েছে সবাই পাঠাচ্ছে, বলছে আপ লোগों का कुछ भेजिए। हम लोग का कुछ नहीं है, कोई कुछ न्यूज़ ही नहीं किया क्योंकि ये फिल्म नहीं है इसलिए। এবং ওই নাম করা কিছু জিনিসপত্র না পেলে, বা আমি যদি ওই যে পুরস্কারের সময় যদি ওই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে মুখ ফাটিয়ে ফেলতাম বা মাথা ফাটিয়ে ফেলতাম, ওটা খবর হতো। মানে এরকম কিছু ঘটাতেও পারলাম না, কিছুই হলো না। বা সেদিন শোয়ের পর রাহুলদার সঙ্গে খুব মারামারি করলাম, তাহলে খবর হতো, হয়নি। সেইটা দুঃখ তো আমার আছেই, এটা আমাদের প্রত্যেকের আছে আমার মনে হয়। মানে থিয়েটারের জন্য, কারণ একটা বড় সার্কেল যারা মিডিয়ায় কভার করে, তারা থিয়েটারের কোনো খবর রাখে না, একদম কোনো খবর রাখে না। তারা মানে মশলা কম পায় তাতে। তো এটা থাকবেই, এখনও আছে এবং আমার মনে হয় থাকবে। এবং একটা জায়গায় আমার মনে হয় খুব বেশি না থাকলে, বেশি মিডিয়ার চোখ বেশি না পড়লেই মঙ্গল। মানে বেশি মিডিয়ার চোখ পড়বে, আবার প্রডিউসার এইসব ঢুকবে, ফোরাম টোরাম ঢুকবে, ফেডারেশন ঢুকবে, শেষ হয়ে যাবে থিয়েটারটা পুরো। থিয়েটারে যে প্রাণটা আছে, এই যে ও 7 দিনে এই কাজটা করছে, এবং এই কাজটায় হ্যাঁ বলা, এটার সঙ্গে অনেক কিছু কমার্শিয়াল শব্দ জড়িয়ে নেই বলেই হ্যাঁটাও করা যায়। মানে এইটা দুম করে, মানে একটা অন্য কাজে হ্যাঁ করা কঠিন হয়ে যায়। এবং থিয়েটারের প্রতি প্যাশন, ভালোবাসা যেমন আছে থাক না, আমাদের খুব একটা দাবি নেই, চাহিদা নেই। তোমার কাছে আসবো যে 7 দিনে এটা নেমেছে, তো যখন প্রথম তুমি শুনলে যে এই চরিত্রটা তোমাকেই দেওয়া হলো, তুমি প্রথমেই হ্যাঁ বলে দিয়েছিলে? মানে এটা অত্যুক্তি হবে, আমি তার আগেই হ্যাঁ বলে দিয়েছি। মানে রাহুলদা চলে যাওয়ার পর আমি একাডেমি মঞ্চে একটা নাটকই দেখছিলাম, তখন তুর্না আমায় ফোন করে। আমি স্বাভাবিক কারণেই ইন্টারভেল তখন, কিন্তু নাটকটা এত ভালো লেগেছিলো আমি ইন্টারভেলে উঠতে পারিনি, বসেই ছিলাম। তো বসে থাকাকালীন তুর্নার ফোনটা আসে, এবং আমি যা হয় একটা ভালো নাটক দেখার মাঝখানে কোনো কথা বলতে ইচ্ছা করে না, বা ওই সাইলেন্সটা বজায় রাখতে ইচ্ছা করে। তো আমি ফোনটা দেখলাম তুর্না কলিং, আমি তখনই বুঝলাম তুর্না কেন ফোন করেছে। আমি কিন্তু তখনই হ্যাঁ বলেছি। তুমি বললেন না তুমি বলার পরে সময় নিয়েছিলে কিনা, আসলে বলার আগেই তো হ্যাঁটা হয়ে গেছে। আমি বুঝতে পেরেছি তুর্না কেন বলেছে, কেন ফোনটা করেছে, এবং তখনই হ্যাঁটা হয়ে গেছে। তারপর ওকে বললাম পরে ফোন করছি, ও বলল। রাতে সৌরভের সাথে কথা হলো, সৌরভ মানে প্রায় কি বলবো, মানে লজ্জা মুখে একটা কথা বললো আর কি, যে 6 তারিখে করতে চাই শোটা। মানে একটা কথা বলছি আমরা 30 তারিখ, হ্যাঁ 30 তারিখে কথা বলছি, 6 তারিখে করতে চাই। হ্যাঁ মানে ও বলছে কথাটা, মানে ওর নিজেরও কোনো কনভিকশন নেই কথাটার মধ্যে, মানে অনুরোধটাও হচ্ছে না। আমি বলছি কেন বলছি জানি না। তো এবার তার মধ্যে হচ্ছে 1-2 আমি থাকবো না। তো আমি বললাম যে এটা কী বলছো, 6 তারিখ। তারপরে সেটা 10 তারিখ ঠিক হলো, যেটা আমাদের প্রথম শো ছিল। তাই 7 দিন আমরা রিহার্সালের সুযোগ পেয়েছি, তার মধ্যে সবাইকে নিয়ে পেয়েছি 4 দিন। একটাই রান থ্রু হয়েছে। এগুলো বড় কথা নয়, মানে এগুলো চেয়ে বড় কথা হচ্ছে যে নাটকটা জিতে গেছে। নাটক জিতে গেছে। নাটক জিতলে যে মানুষরা আনন্দ পায়, আমার মনে হয় রাহুলদা তাদের মধ্যে একজন। তাই রাহুলদা জিতে গেছে, নাটক জিতে গেছে, আমরা জিতে গেছি, এটা আনন্দের, এটা আনন্দ। একদমই তাই। তোমাকে জিজ্ঞেস করবো যে নাটকটাকে একটু বাইরে এসে তুমি সিনেমা বানিয়েছো,
রাহুলদা তোমার সহকর্মীর পাশাপাশি তোমার বন্ধু ছিলেন, তো কখনো সিনেমা নিয়ে কথা হতো যে একসাথে কাজ করবে বা কোনো প্ল্যানিং স্ক্রিপ্ট? থাক, অনেক ছিল তো, থাক, ছেড়ে দাও। ছিল, হয়নি তো আর হবে না, মানে ওইটাই ছিল, মানে খুবই ছিল, খুবই টচ্ছিল, ওটা তো একদম হাফে। ওটা কি কোথাকার এটা তো আমি আর বলবোই না, তো হলো না, আর কী করা যাবে, সব কিছু তো হয় না, সব কিছু হয় না, কিন্তু আবার এটাও সত্যি হয়তো হবে কখনো, যাই না। আর একসঙ্গে তো অনেক মুহূর্ত শেয়ার করেছিলে, যে রাহুলদার আবার কাজে ফিরে আসা, একটা অধ্যায়, অন্ধকার অধ্যায় পেরিয়ে আবার মঞ্চ, আবার ক্যামেরা, তো কিছু না পাওয়া বা মন খারাপ শেয়ার হতো? অন্ধকার অধ্যায় নয়, একটা মানুষের যেমন শরীর খারাপ হয়, যেটা অন্ধকার অধ্যায় বলে তুমি বলার চেষ্টা করছো, সেটাও একটা শরীর খারাপই, মানে এটাকে আমি একদমই অন্যরকমভাবে ভাবিই না। তো সেই শরীর খারাপ সেরে উঠেছিল, সে দারুণ জীবন কাটাচ্ছিল, দারুণ জীবন সহ্য হলো না আমাদের কারুর, তারও সহ্য হলো না, চলে গেল, এই আর অন্ধকার অধ্যায় আবার কি। শেষ করব তার আগে একটা প্রশ্ন, যেটা হচ্ছে যে রাহুলদা যেদিন চলে গেলেন আমরা সবাই দেখেছি, রাহুলদাকে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, লাল সালাম দেওয়া হয়েছিল, যেটার একটা রাজনীতিকরণ করা হয়েছিল। তুমি নিজে একজন স্বঘোষিত কমরেড, এই বিষয়টাকে নিয়ে তুমি কি বলবে? রাহুলদা ওটা অর্জন করেছিল, তাই পেয়েছিল, এটা তো সবাই পায় না, মানে আমার এখন বারবার মনে হয় আমি যেন নিজের পথে এমন থাকতে পারি, এটা তো আমার স্বপ্ন, আমিও যেন পাই আমার বুকে একটা লাল পতাকা। ওটা তো এমনি নয়, ওটা সে অর্জন করেছে, রাস্তায় দাঁড়িয়ে অনেক কিছু অন্যায় বিরুদ্ধে কথা বলে, কাজ না পেয়ে লোকের কাছে তিরস্কার, তাকে হেয় করা, সে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত থাকতো বলে সে অর্জন করেছে সেটা, মানে রাহুলদা পাবে না তো কে পাবে, মানে রাহুলদা বুকে লাল পতাকা পাবে, রাহুলদা বুকে ইস্টবেঙ্গলের ফ্ল্যাগ পাবে, রাহুলদা বুকে মেসির ছবি পাবে, এটা তো রাহুলদার অর্জন করা। রাহুলদা পরিবারের ভালোবাসা পাবে, রাহুলদা বন্ধুদের ভালোবাসা পাবে। ভালোবাসার জানানোর ধরন সবার আলাদা হয়, কেউ রজনীগন্ধা দিয়ে জানায়, কেউ লাল পতাকা দিয়ে জানায় তার কমরেড পরিবার, তার আমার মানে এই পথের পরিবার তো রাহুলদা, আমাদের থিয়েটারের বাইরেও তো আমার রাস্তায় পরিবার ছিল রাহুলদা। তো যে যেমনভাবে জানাবে, সে অর্জন করেছে, পেয়েছে, সেটাই আমার কাছে আনন্দের।